হুগলির তলাফাটকে ভেঙে পড়ল ঐতিহাসিক ডাক সৌধ। ক্ষোভ শহরের বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলেন হুগলি চুঁচুড়া পুরসভার পৌর প্রধান ও চুঁচুড়ার বিধায়ক। যেহেতু গাছটাকে বাঁচাবার, গাছের ডালগুলোকে ছেড়ে দিই, প্রত্যেক ঘরেই ছেড়ে দিই। ঘর আসার আগে আমি ছেড়ে দিই একটাই কারণে, যে ফিগারটা যাতে বেঁচে থাকে। খবর পেলাম যে এরকম স্থানীয় বাসিন্দা আমার ফোন করেছে, এখানে যে ডাচেদের আমলে যে ঐতিহাসিক পিলারটি ছিল, যেটার নামে তোলা ফটকের যে গেট, তার যে পিলারটা ছিল সেটিকে কেউ নিয়ে ফেলেছে। আজকে রবিবার হওয়া সত্ত্বেও ওই পৌরসভার লোক পাঠাই, সে এসে তখন জানতে চাইছে আপনি যেটা ভেঙেছেন পৌরসভার পারমিশন নিয়েছেন, তার কোনো প্রশাসনের পারমিশন আছে? উনি বলছেন না, আমি পারমিশন নিইনি, আমি গাছের ডাল ছাড়তে গিয়ে ভেঙে পড়েছি। এটা ভগ্নপ্রায় ছিল, আমাকে নানান সংস্থা পৌরসভার সঙ্গে আলোচনা করছিল এটাকে রক্ষিত করার জন্য, যাতে এটা সুরক্ষিত থাকে। কিন্তু আজকে উনি গাছ কাটার মাধ্যমে এই পিলারটিকেই ভেঙে ফেলেছেন, যেটা গাছেদের সময়কার ফটক। উনি পৌরসভা থেকে কোনো পারমিশন নেননি, গাছ কাটা বা ছাঁটার জন্য বন দপ্তর থেকেও কোনো পারমিশন নেননি। সম্পূর্ণ উনি ওটা নিজের ইচ্ছায় করেছেন। যেটাই করুক, ইচ্ছাকৃত করে করুক, অনিচ্ছাকৃত করে করুক, এটা খুব চরম অন্যায় হয়েছে। আগামীকাল পৌরসভা খুললে আমরা ওনাকে নোটিশ দেবো, তারপর প্রশাসনের যেরকম পদক্ষেপ হবে উনি সে অনুযায়ী যেটা করার করবেন। স্যার এটা তো টোটালটাই বেআইনি, টোটালটাই বেআইনি। ওনার এটা হাত দেওয়ার আগে পৌরসভার পারমিশন, বন দপ্তরের পারমিশন, যেগুলো করার কথা ছিল উনি কোনোটাই করেননি। যেটা করেছেন নিজের স্বইচ্ছায় করেছেন, এর দায় ওনার উপর বর্তায়। পৌরসভা কি এটা নতুন করে তৈরির কোনো চিন্তা ভাবনা করছে? অবশ্যই আমাদের সঙ্গে কিছু সংস্থার কাজ চলছিল, কথা চলছিল। পাশেই যে দুর্গা বারোয়ারি আছে, তোলা ফটক, তারা আমার কাছে আলোচনা করে তারা লিখিতভাবে দিয়ে এটাকে কীভাবে সুরক্ষিত করা যায় তার একটা আমাদের সঙ্গে পরিকল্পনা চালাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনাটি ঘটিয়েছে। স্যার পাশেও তো আর একটা পিলার আছে, আগামী দিনে কি সেটাও হাত পড়বে? অবশ্যই তোলা ফটকটাকে রক্ষা করার নিয়েই আমাদের আলোচনা চলছে। কিন্তু আজকে এদিকের পিলারটি ধ্বংস হওয়ার পিছনে এই যে ঝন্টু সাধুকাজী ব্যক্তি আর পুরো দায়িত্ব পাবে। এইরকম গেট দেখবেন, একটা ছিল ওইখানে, একটা ছিল, হ্যাঁ এদিকটা ছিল ডাচেদের, ছিল ফরেস্টের ছিল এটা। হ্যাঁ এটা ভেঙে যাচ্ছে। আমরা এবারে দুর্গাপূজা আমাদের পঁচাত্তর বছর হলো, আপনারা করতে চান, আমরা করার জন্য চিঠিও করেছিলাম। আমরা তো সেরামি তো আমাদের অর্থ সংকলন তো অনেকটা ব্যাপার আছে। এইটা নয় শুধু আপনার অনুকরণীয় জিনিস, যেভাবে ঘরদেশ্বরে আছে এমনি করে নিন। হ্যাঁ, অনুকরণীয় এই করণীয় করবার অসুবিধা নেই। এখানে যেটা করার আছে মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে এটা এই তো এই হাইটের ওই রকম তো করতে হবে। ওই একটা বানিয়ে এইরকম নয়, এইটা ছোট, এটা বড় ছিল, যেহেতু এখান থেকে না চেয়ারম্যানের সাথে কথা বলছি। কোথায় বিলটা কোথায়? আমার আমার পেছন থেকে লোক রয়েছে, না শুনলে আমি কি এবং যখন কাজে যেতাম কোনোদিন আমাদের না প্রিয় আমি যথেষ্ট সহযোগিতা করেছি। এবার এইটা ওনারা বারোয়ারি থেকে এখানে একটা একই সেম রেপ্লিকা তৈরি করতে চাইছে। বারোয়ারি থেকে যদি করে ওনাদের তুমি একটা পারমিশন করে দিয়ে ওনারা কিছুই নাকি আমার কাছে গিয়ে লাইলন আমরা আলোচনা করেছিলাম যে এটাকে ঠিক আছে আলোচনা করবো, এখন তো ভোট এসে গেছে, এখন ব্যাপারটা করবো। একটু আগে আমি মিডিয়ার কাছে তাই বলেছি যে আমাদের আলোচনা চলছিল, কিন্তু আজকের ঘটনাটা এইভাবে ঘটে। যাই হোক, সেটা এবার বিলটা পারমিশন দিয়ে দিলে এই ইতিহাসটা জানা দরকার, ইতিহাসটা একটা ফলো করে লাগিয়ে দেবে। পরিণত ছিলই, পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুব দুর্বল ছিল, ভগ্নদশায় ছিল। তো যেটা পিরিয়ডিক্যাল করা উচিত, এগুলো রিপেয়ারিং বা এগুলোকে মেনটেন্যান্স যে কোনো কারণে হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এটা খুব শুভ উদ্যোগ।
এই তোলা ফটক আদিতলা ফটো আদি তোলা ফটক বারোয়ারি কমিটি থেকে এই রেপ্লিকাকে আবার নতুন করে তৈরি করবার ওনারা উদ্যোগ নিয়েছেন। আমি চেয়ারম্যান সাহেবকেও বললাম যে তিনি পারমিশন করে দেবেন, এটা খুব শীঘ্রই ওনারা নির্মাণ করবেন। এবং আমি একটা ফলক লাগানোর আবেদন করলাম যাতে ইতিহাসে এটা কী ছিল মানুষ যাতে জানতে পারে। দাদা এলাকাবাসী বলা মানে সেটা তো প্রদীপ কাঁটা ছোড়াছুড়ি হবে, এইটা নিয়ে আমি এটা করতে চাই না, যেটা হয়নি এটাকে কীভাবে ভালো করা যাবে এটাই এখন চিন্তা, এটা আগে হয়ে যাক। তার সাথে আমি আরও বলবো যদি মিউনিসিপ্যালিটি কিছুটা করে দেয় ওইটাকেও যাতে সংস্কার করে নেওয়া হয়, প্লাস্টার করে ঠিকঠাক করে যাতে দুটো একসাথেই হয় এবং একইভাবে দুটো একসাথে সবাই মিলে এটা মানুষের জন্য উন্মোচন করে। আপনি দেখবেন আপনি চোখে পড়লে অবশ্যই, আমার যে সব কিছু জানা আছে এরকম নয়, অনেক কিছু আছে যেগুলো হিডেনও আছে, এগুলো হয়তো জনসমক্ষে আসেনি। যদি সেগুলো আমাদের দৃষ্টিতে আসে অবশ্যই ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। আগামী দিনে পাওয়া যাবে সব কিছুতে শহর উন্নয়ন এবং বিধায়ক, আমি আমার দলের বিধায়ক নই, আমি সকলের বিধায়ক, মানুষের বিধায়ক। অতএব মানুষের এবং চুচুড়ার উন্নয়নের যা কাজ আছে সবাইকে নিয়েই করবো। আমাকে একা করতে হবে, আমাকে একা প্রচারে থাকতে হবে এরকম কোনো ইচ্ছা আমার নেই। কথা বলেছিল যে এটাকে কীভাবে করা যায়, আমার দেখো এটা হেসে এটা করে দিল, হ্যাঁ আপনি যদি করে দিতে পারেন। কিন্তু তখন আমার মানে ইয়ে হয়নি, আমিও করবার চিন্তাধারা করিনি। কিন্তু এই মুহূর্তে আমি গাছের ডালটাকে আপনারা দেখুন টিনের ওপর এখনো পর্যন্ত সাপোর্ট হয়ে আছে গাছটা। আপনার আমার কথা হচ্ছে পিলার আগে না তোমার তিনটা আগে? পিলার আগে থেকে ছিল, তাহলে তুমি তিনটা পিলারের কাছে অবৈধভাবে নিয়ে এসছিলে। আমার পিলার তো যা চাবলি তখন তো তোমার তো বিল্ডিং তিন চারটে নিয়ে গেছে, তা তুমি তো দেখে বুঝে গাছের কাছে পিলারের কাছে নিয়ে এসছো, আজকে ওটাকে তুমি অজুহাত হিসেবে দেখাচ্ছ। গাছটা বাড়াতে আপনি তিনটা দেখুন ওইখানে থেকে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার আমার তো বক্তব্যটা এইখানে, তিনটাকে তুমি তো পিলারের কাছে নিয়ে এসছো, দেখছে কি হবে? পিলারটা না চাবো তিনটা তো পিলারে কি একদম পরিষ্কার, এটা আমি স্বীকার করতে পারি। এই সাতটায় এই সকাল 7টায় খুলতো আর বিকেল 7টায় 7:30 বন্ধ হয়ে যেত। এই প্রবেশদ্বারটা 4খানা পিলার ছিল, হ্যাঁ 4খানা পিলার আগেই শেষ হয়ে গেছে, একখানা এইটা ছিল, এইটাও ভেঙে গেছে, হ্যাঁ আর একটা পড়ে রয়েছে। তো এইটা কোনো সরকার কেউ নজরই দেয়নি এই যে হিসেবে যে একটা কিছু করা হবে, কিচ্ছু করা হবে না। আজকে যে আগের যে পিলারগুলো ধ্বংস হয়েছে আপনি বললেন, সেটা কি কোন সরকারের আমলে হয়েছিল? বামফ্রন্টের আমলে। মানে যে সরকারি এসে কোনো কাজ করে না, এগুলোকে দেখে কিছু করে না। এই ফরাসিরা যে ব্যবসাটা করতো, ফাইন যে লাইলনের ব্যবসা করতো, সেটা যখন পর্তুগিজের কাছে আসতো, সেটা যাতে সহজেই না আসতে পারে তার জন্য এখানে একটা পিলার রাখা ছিল। সেই পিলারে একটা ফটক ছিল যেটা ট্যাক্স নেওয়া হতো, সেটারই একটা সমাজ দিয়ে আজকে তো এই ঐতিহ্য শেষ হয়ে গেল। এই ঐতিহ্যটাই একটা পিলার আছে আর একটা পিলার শেষ হয়ে গেল। এটা আসল পিলারের এই ঐতিহ্যটাই চাই আগেকার দিন। আমরা আমার নিজের দেখা নয়, কিন্তু আমার বাবাদের মুখে শোনা তোলা ফটক আপনার ফরাসিদের জায়গা থেকে কোনো জিনিস আনতে গেলে এখানে ট্যাক্স দিতে হতো, তবে পর্তুগিজ এলাকায় ঢুকতে পারতো। এটাই হচ্ছে আসল। আজকে তো এই ঐতিহ্যটা একেবারে চুচুড়া থেকে মুছে গেল। কি বলবো, হবে হবে না হবে, পৌরসভায় এটাকে বিচার করে কি করা যাবে। কি নাম আপনার? আমার নাম আশিস মল্লিক। এটা কি করেছিলেন এইখানটা যে ভাগের ভাগচিটের মতন এই গেটটাকে তুলে দিয়েছিলেন এইখানে, সেদিনও পর্যন্ত আমার কাছে সেই হুকটা ছিল, মানে অ্যান্টিক ভ্যালু। তৎকালীন এইখানে আপনার হয়ে যায় এই যে মন্দির, পরবর্তীকালে শনি মন্দির হয়, এটা একে স্ট্রেট যাতে লরিগুলো দেখে, সেই জায়গা থেকে অতীতে আপনার অ্যান্টিকের দিকে কেউ দৃষ্টি দেয় না। যে প্রাথমিক স্তরে দেখা যাচ্ছে যিনিই আসছেন তিনি সামনের দিকে তাকাচ্ছেন, পেছনের দিকে তাকাবার যে ব্যবস্থাটা সেটা কেউ করে না, যার ফলে আজকের এই আজকে তো এই এত বড় ইতিহাসটা চলে গেল হাত থেকে। হ্যাঁ বলবেন এটা না? আজকে দেখুন এখানে এইরকম অবস্থা। আপনারা যদি এটাকে সবাই মিলে সার্বিকভাবে
পুনর্গঠিত করতে পারেন সেই অ্যান্টিক থিয়েটার ছবিটাকে নিয়ে অন্তত, তাহলে এখানের মানুষ জানতে পারবে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তারাও জানতে পারবে এই তোলা ফটকের গুরুত্বটা কী। এবং আমি মনে করি যে এই জিনিসগুলো যদি করা হয় তাহলে অন্তত একটা চুচুড়ো শহরের ঐতিহ্যপূর্ণ জায়গা তার অস্তিত্ব থাকবে আগামী দিন প্রজন্মের জন্য। আমার নাম প্রতাপ চক্রবর্তী, আমি হুগলি চুচুড়োর, আমি এইখানকারই অধিবাসী। আমাদের প্রায় দীর্ঘ 300 বছরের বাস। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুচুড়া, বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল।
তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।